বাংলার এই ছবি এবং বাঙালিকে সবসময় বলা হয় যে রেনেসাঁ নবজাগরণের খুব বাঙালির বিরাট ভূমিকা রয়েছে। আর যখন মুর্শিদাবাদ খুব স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদের মাটি নবাব সিরাজদৌল্লার মাটি, যদিও নবাব নেই কিন্তু যা রয়েছে তা হচ্ছে হাজারদুয়ারি রয়েছে এবং হচ্ছে নবাবের সাম্রাজ্য নেই, বংশধররা কিছু রয়েছে। আর অনন্তকাল ধরে বয়ে চলা ভাগীরথী তার নিজের স্রোতেই বইছে, নিজের টানেই বইছে, বহমান পরিস্থিতির মতোই বইছে। কিন্তু যেটা ঘটলো বাংলায় আজকে, সেটা কি কাঙ্ক্ষিত ছিল নাকি অনাকাঙ্ক্ষিত ছিল, এ প্রশ্নের উত্তর দেবেন যারা রাজনৈতিক কারবারি যারা আছেন, গরম হিটারে রুটি সেকেন তারাই দেবেন। তাই আজকের তারিখটা অত্যন্ত উল্লেখযোগ্য, ঐতিহাসিক বলে মনে করছেন অনেকেই। অনেকগুলো ঘটনা ঘটলো যে আজকে বাবরি মসজিদ শিলান্যাসের উদ্বোধন করলেন হুমায়ুন কবির। যে হুমায়ুন কবিরকে এক সময় কেউ চিনত না, তাকে আজকে বাংলা চিনিয়ে দিল। গত কয়েকদিন ধরে তার এই টানা বক্তব্য, টানা বিরোধিতা, সরকার সম্পর্কে ভাবনা এবং খোদ মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করা দল তাকে সাসপেন্ড করেছে। তিনি বলেছেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে ছাড়বে। এ কথা তো প্রাক্তন করেছিলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে নির্বাচন 21 সালে। আপনি আবার বলছেন প্রাক্তন করে ছাড়বেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি গতকালই বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রয়োজন হয় তখন তাকে অত্যন্ত আদর আপ্যায়ন করে বাড়ির বড় ছেলের মতো খাবার দাবার পিঁড়িতে বসেই খাওয়ান, কাঁসার থালাতে খাওয়ান। সেখানে কাঁসার গ্লাস থাকে, শাক থাকে, মূলো থাকে, টক থাকে, দই থাকে, মিষ্টি থাকে। আর যখন আপনাকে খেতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিন কিন্তু থালা থাকবে না, শুধু শালপাতা থাকবে। তো এইটা করেছিলেন এবং প্রশাসনিক বৈঠকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে এসে বিস্ফোরক তিনি দল সিদ্ধান্ত নিয়ে নেয়, কিন্তু সিদ্ধান্ত কিন্তু হুমায়ুন কবিরও নিয়ে নেয়। আসলে পশ্চিমবঙ্গের যে বহমান যে রাজনীতির যে পরিস্থিতি, সেটা হচ্ছে অবশ্যই সংখ্যালঘুকে কেন্দ্র করেই হয়। আসলে ভোট ভোট এলেই এই সংখ্যালঘুদের কথা মনে পড়ে, যেটা খুব দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের রাজনীতি এবং দেশের রাজনীতির ক্ষেত্রে বলছি। কারণ ভারতবর্ষের যে রাজনীতি, যে বহুত্ববাদ, যে সুগন্ধে ভরা ধর্মনিরপেক্ষ, এখানে সবাই সমান অধিকারে থাকবে, এটাই গণতন্ত্র। তাই এত বছর স্বাধীনতার পর সংখ্যালঘুদের ভোট বাক্সে কেন ব্যবহার করা হচ্ছে, এর প্রশ্ন, এই ডিবেট থাকতেই পারে, গণতান্ত্রিকভাবে থাকতেই পারে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভেবেছিলেন যে হুমায়ুন কবির কিছু করে উঠতে পারবে না, আমি আপনাকে বলি মমতা বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবিরের প্রস্তুতি কিন্তু 1 বছর ধরে চলছিল। শুধু সলতে পাকাচ্ছিল আর প্রতিদিন গরমা গরম হচ্ছে যে বক্তব্য রাখছিলেন, যে শুধুমাত্র জাতীয় স্তরে নিজেকে তুলে আনার জন্য। এবং সেটা খুব সুপরিকল্পিতভাবে পিছন থেকে অনেকেই তার এই ছন্দ গেঁথে দিয়েছেন। তারা কেউ কিন্তু এলেবেলে লোক নয় বা প্যাকাল মাছ নয় কিন্তু, বা ছোট কিন্তু পুঁটি নয়। তারা এক একজন কিন্তু বিরাট বিরাট কিন্তু সমাজের ভূমিকা রয়েছে। তবেই 1 বছর ধরে অক্সিজেনটা তিনি পেয়েছেন। সেটা তার ধর্মগুরু হতে পারে, ধর্মীয় গুরু হতে পারে, হিন্দু সম্প্রদায় হতে পারে। এবং তিনি যে কথাগুলো বলছিলেন যে আমি শুধু বাবরি মসজিদ শিলান্যাস করছি না, এখানে হাসপাতাল করব, এখানে হেলিপ্যাড করব। আবার এটাও বলছেন যে তার এলাকাতে যদি কোনো রাম মন্দির করতে চান, হিন্দু মন্দির করতে চান, তাহলে আমি কিন্তু স্বাগত অভিনন্দন আমি করতে দেবো। যদিও আজকে পাশে হচ্ছে যে বহরমপুরে ওখানে আজকে রাম মন্দিরের শিলান্যাস শুনছিলাম। এই বাংলাটা এরকম ছিল না। এই বাংলায় যেরকম যে ধর্মীয় মেরুকরণের পরিপ্রেক্ষিতে যে এরকম ঘটনা ঘটবে, এটাকে যদি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির পলিটিক্যাল মিস্টেক যদি বলেন, হ্যাঁ আমি বলছি পলিটিক্যাল মিস্টেক মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। এটা কেন করলেন? যে এমন একটা সময় 2026-এ বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায়, যখন এশায়ের আতঙ্কে, যখন কার্যত তীরবিদ্ধ শাসক দল আর হুমায়ুন কবিরকে কার্যত ঠেলে ফেলে দেওয়া, এটা কিন্তু হুমায়ুন কবির বুঝেছিলেন বলেই তিনি কিন্তু এই কথাটা বললেন। এবং আপনাকে বলি, সেটা হচ্ছে এই 27 বা 30% ভোট, সেটা যদি 4% কেটে নিতে পারে, আমি ধরে নিচ্ছি যে হয়তো 2%, তাহলে কিন্তু মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা এবং উত্তর দিনাজপুর, এই বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু হুমায়ুন কবির কিন্তু প্রার্থী দেবেন। তিনি ঘোষণাও করেছেন যে যদি বিরোধী দল তারা প্রার্থী দিতে না পারেন, তিনি সাহায্য করবেন। তাহলে ভাবুন, একটা যাকে আপনারা কেউ ভাবছিলেন যে মাথার ছিট আছে, পাগল বলছিলেন, সে কিন্তু তবলা বাজিয়ে দিয়েছে। এবং আজকে আমি গোটা মঞ্চটাই দেখছিলাম, ওর ভাষণ শুনছিলাম। কিছু কিছু স্লোগান ছিল, কেউ মাথা করে ইট বইছিলেন, সিমেন্ট সারি সারি ইট সেখানে রয়েছে। তাই 1992 সালের বাবরি মসজিদ ধ্বংসের সময় ইতিহাস তিনি বলছিলেন। ইতিহাস আমারও জানা আছে। তাই পশ্চিমবঙ্গের ভাগীরথীর পারে
বেলডাঙ্গার কাছে তিনি বাবরি মসজিদের শিলান্যাস করলেন। সেখানে বিভিন্ন ধর্মীয় গুরুদের তিনি তার সম্প্রদায় ডেকেছিলেন। অবশ্যই এর রিফ্লেকশন হবে, কারণ রিফ্লেকশন এ কারণে হবে বীরভূম এবং নদিয়া এবং মুর্শিদাবাদ এবং মালদা এবং আহ, তো উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে সংখ্যালঘু ভোটটা খুব ফ্যাক্টর। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় গেম প্ল্যান, গেম চেঞ্জার। আমি বলছি একদম না, ভুল কথা। মমতা বন্দ্যোপাধ্যায় গেম চেঞ্জার তিনি তখনই হন যখন তিনি হাওয়া বোঝেন, কিন্তু এবার হাওয়াটা বুঝতে পারলেন না। 11 সালে তিনি ক্ষমতায় এসেছিলেন বিভিন্ন ইস্যুর পরিপ্রেক্ষিতে, প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার পরিপ্রেক্ষিতে, বামপন্থীদের সন্ত্রাসের বিরুদ্ধে এসেছিলেন, সিঙ্গুরে জোর জোর করে জমি অধিগ্রহণের প্রশ্নে এসেছিলেন, নন্দীগ্রামে কেমিক্যাল হাবের প্রশ্নে এসেছিলেন, এসব এসেছিলেন। কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে। আপনি 16 সালে এলেন, আপনি 21 সালে এলেন, আপনার হুইল চেয়ারে বসে নির্বাচন বাংলা মানুষ দেখেছে। তাই পশ্চিমবঙ্গের প্রশ্নে আমি প্রশ্নটা করিনি, হুমায়ুন কবির প্রশ্ন করেছে যে কটা শিল্প করেছেন। আবার এই প্রশ্নও তার তিনি তুলে দিয়েছেন যে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য হতে গেলে আপনাকে কয়েকবার জন্ম নিতে হবে, এই কথাও বলেছেন। এটা আমি কম্পেয়ার করবো না, আমি এই কারণে করবো না কারণ সেটা তার বক্তব্য, মন্তব্য। কিন্তু বাংলায় দেখলাম ধর্মীয় একটা উন্মাদনা শুরু হলো। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এটাও শুনতে হবে, দেখতে হবে, এই জীবদ্দশায় দেখতে হবে। এবং আমাদের পরবর্তী জেনারেশন, জানি না এই ধর্মীয় বিষয়গুলো বা বিভাজনই বলুন না কেন, ওটাকে ঘুরিয়ে যেটা হয় অ্যাকচুয়ালি সেই জায়গাতেই থেকে যাবে, সেই জায়গাতেই থেকে গেল। তো শামসেরগঞ্জ দেখেছি আমরা। তাই এই প্রজন্ম আগামী দিনে যখন নির্বাচনে গণতান্ত্রিকভাবে যখন চয়েস করবে, তখন তারা কিন্তু ভেবেচিন্তে তারা ভাববেন যে করবোটা কি। তাই বামফ্রন্টের লাভ হবে কিনা বলতে পারবো না। বামফ্রন্ট বাংলা বাঁচাও যাত্রা শুরু করছে, মালদা পর্যন্ত এসেছে, অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে বলছেন। কংগ্রেসে অধীর চৌধুরী, তিনিও ফুঁসছেন, তার বিরুদ্ধে অভিযোগ করেছেন 30টা খুন করেছেন, হুমায়ুন কবির বলেছেন, তার উত্তর দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন কোনোভাবেই মানব না এই বাবরি মসজিদ, আলটিমেট শিলান্যাস তিনি করেছেন এবং বিপুল ফান্ড তার কাছে এসেছে। তাই অকাত আছে বলেই কথাটা বলেছে যে 80 কোটি টাকা তাকে একজন দান করেছেন, আর 300 কোটি টাকার প্রজেক্ট তিনি আজকে অ্যানাউন্স করেছেন। আমি হুমায়ুন কবিরের পক্ষে কথা বলছি না, আমি বলছি এ বাংলা কবে দেখেছে এরকম ঘটনা। এর জন্য শুড বি রেসপন্সিবল হচ্ছে গভর্নমেন্ট। কেন গভর্নমেন্ট রেসপন্সিবল? কারণ গভর্নমেন্ট এটাকে সলতে পাকিয়ে, মানে আস্তে 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 করে নরম 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 ভাবে, মানে নরম বলে না, নরম উনুনে ওই ঘুঁটে দিয়ে আগুন ধরালে তবে উনুনটা শক্ত হয়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমেই কন্ট্রোল করা উচিত ছিল, সেটা করতে পারলো না। কেন? কারণ যে প্রশ্নটাও তুলে দিয়েছেন হুমায়ুন কবির, এই 24-এর নির্বাচনে, যেটা অধীর চৌধুরী বলেছিলেন যে সাম্প্রদায়িক দাঙ্গা, তার মাস্টার মাইন্ড হচ্ছে যে হুমায়ুন কবির, সেটা উনি বলেছেন। কেন বলেছেন তার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা আছে অনেক, আমি সে ব্যাখ্যায় যাব না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিকভাবে এটা বিরাট মিস্টেক, এবং আইবি ফেল করেছে, নার্ভ ফেল করেছে। এবং পুলিশ সুপার তিনি বুঝতে পারেননি নাকি জানতেন না, নাকি চুপ করেছিলেন। জনরোষের ঘটনা ঘটে যেতে পারে, মানে যেভাবে মব তৈরি হয়েছিল তাতে অনেক কিছু ঘটতে পারতো, কিন্তু নির্বিঘ্নে ঘটলেও পশ্চিমবঙ্গ নির্বিঘ্নে থাকবে তো এই মুহূর্তে, নাকি ভোট বাক্সের ইভিএম এর রিফ্লেকশন হবে এই বাবরির ইস্যুতে, আর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ইস্যুতে? বামপন্থীর অন্য কথা বলছি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কার্যত ইনফর্ম ছিল কিনা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ডিআইবি মুর্শিদাবাদের কতটা দুটো ভাগে ভাগ হয়েছে, একটা বহরমপুর মানে মুর্শিদাবাদ, আর একটা জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট হয়েছে। এই দুটো জেলার যে পুলিশ ভাগ, সেটা তাদের ডিআইবি তাদের কি করছিল? তারা জানতো না এত লোক মানুষ আসতে পারে, রেজিনগর থেকে বেলডাঙ্গা পর্যন্ত আসতে পারে, জানতেন না। কোন হোটেলে উঠেছিলেন জানতেন না, কি সাজ সরঞ্জাম ছিল জানতেন না, অ্যাডিশনাল এসপি জানতেন না, তার উপরে পদমর্যাদায় এসপি এবং ডিআইজি। তা এত মানুষ এলো কোথা থেকে? ট্রাকে ট্রাকে ভরে ভরে। আমার তো সেই বাবরি মসজিদের সেই ডেমোলেশনের সেই সময় ছবিটা, সে সময় সাদা কালো ছবি ছিল, দেখছিলাম টিভির পর্দায় যে কর্ষবগতে উঠে যাওয়াটা। আমি ওই বিতর্কিত জায়গায় যাচ্ছি না, কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টে ভার্ডিক্টে বাবরি মসজিদের 14 একর জমি, 14 কিলোমিটার দূরে সেই জমির ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, সে তার ব্যাখ্যা আমি করছি না। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু
এই ঘটনা ঘটেছে তার জন্য পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং কার্যত নার্ভ ফেল করেছে এবং পুলিশ কার্যত ইনফরমেশন দিতে পারেনি। আই থিঙ্ক আমি যখন কোনো কথা বলছি ভেবেই বলছি হয়তো মুর্শিদাবাদে পুলিশ সুপার চেঞ্জ হয়ে যেতে পারে এই ইস্যুতে। কেন? এই গোটা ঘটনাটাকে কন্ট্রোল মানে ইনফরমেশন না থাকা, ইনফরমেশন না রাখতে পারাটা, তার ডিআইবি উইং কাজ করতে না পারা, ইনফরমেশন না রাখা এবং স্টেট আইবি খবর ইনফরমেশন তুলতে না পারার। হ্যাঁ, সব থেকে বড় বিষয় হচ্ছে কোনো দাঙ্গা হয়নি বা অন্য কোনো ঘটনা ঘটেনি, ঠিক আছে, এটাও হুমায়ুন কবিরের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু বলছি রে আপনাকে আমি যে মুর্শিদাবাদ এসপি এবং জঙ্গিপুরে পুলিশ সুপার এই দুটো মমতা বন্দ্যোপাধ্যায় চেঞ্জ করলেও করে দিতে পারে। কারণ সংখ্যালঘু বৃহৎ অংশের ভোটটা হচ্ছে যেখানে মুর্শিদাবাদ জুড়ে কিন্তু এবার কাটা আছে, এবং কাটা আছে বলে বড়োয়া থেকে শুরু করুন, কান্দি থেকে শুরু করুন, বেলডাঙ্গা থেকে শুরু করুন, রেজিনগর শুরু করুন, ভরতপুর শুরু করুন, হরিয়ারপাড়া শুরু করুন, সাগরদিঘি শুরু করুন, এদিকে চলে যান জঙ্গিপুর, এদিকে চলে যান হচ্ছে আপনার হচ্ছে লালগোলা, ভগবানপুর, ফারাক্কা, এদিকে ধুলিয়ান, শামশেরগঞ্জ, বিস্তীর্ণ অঞ্চলে পুলিশ তার কন্ট্রোল রাখতে পারবে তো? প্রশাসনিকভাবে পুলিশ তো সবসময় নির্বাচনকে কন্ট্রোল করে শুনেছি, কিন্তু এবারে কন্ট্রোল কি থাকবে? তাই বাংলার যে সৌহার্দ্য, সে সম্প্রীতি, একসঙ্গে থাকার যে অভিজ্ঞতা, একসঙ্গে থাকার যে গন্ধমাখা স্মৃতি, সেটা কোথাও কি ধর্মীয় মেরুকরণ হয়ে গেল শুধুমাত্র ভোটের নিরিখে? নাকি হুমায়ুন কবির বাজারটা ঠিক বুঝেছিলেন যে এই সময় তার একমাত্র কথাই হচ্ছে যে মানুষ শুনবে, আলটিমেট তাই হলো। এর ফলে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়ত উলেমা হিন্দের নেতা কার্যত নীরব থেকে গেলেন, তাদের আর দাম থাকবে না এদের মধ্যে। কারণ তারাও সংখ্যালঘু, তিনি সম্প্রদায়তে বিলং করেন এবং সংগঠনটা সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিলং করেন, কিন্তু মেজর ম্যাসিভ অ্যাটাকটা করে দিয়েছেন হুমায়ুন কবির। বাবরি মসজিদ শিলান্যাস করে দিয়েছেন, শিলান্যাস করেছেন। ইট কবে গাঁথবেন, কবে হবে সেটা পরের প্রশ্ন, কিন্তু শিলান্যাস করে দিয়েছেন। দেশের সর্বভারতীয় মিডিয়াগুলো কার্যত তাকে সেখানে হাজির হয়েছেন, আর প্রতিদিন মিডিয়াকে তিনি খেপিয়েছেন, আর প্রতিদিন তিনি ফুটেজ খেয়েছেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের ক্ষেত্রে করেছিলেন, নন্দীগ্রামের ক্ষেত্রে করেছিলেন, যেটা শুভেন্দু অধিকারী সে সময় ছিলেন। আজকে ঠিক সেই জায়গা থেকে হুমায়ুন কবির একদম সর্বভারতীয় মিডিয়াকে এবং আন্তর্জাতিক মিডিয়াকে কার্যত গ্রিপে নিলেন তারই ঘটনার পরিপ্রেক্ষিতে। হুঙ্কার তো অনেক হয়েছে, তিনি বলছেন 17 তারিখ তিনি পদত্যাগ করবেন, 22 তারিখ তিনি মুখ খুলবেন টেক্সটাইল মোড়ে, কিংবা 21 তারিখ খুলবেন, তার ব্যাপার, তার প্রেরোগেটিভস। আমি বলছি না নবাব সিরাজদৌল্লা নতুন করে উত্থান হয়েছে, নবাব সিরাজদৌল্লা নতুন করে উত্থান হয়নি, ভাগীরথীর জল উপচেও পড়েনি, কারণ জোয়ার আসেনি। কিন্তু যেটা এসেছে সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে যারা দেখেন দৃষ্টিকোণ খোঁজার চেষ্টা করেন, তারা কিন্তু ধর্মীয়ভাবে দৃষ্টিকোণটা খুঁজছেন। এর জন্য অবশ্যই পলিটিক্যাল সিস্টেম শুড বি রেসপন্সিবল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মিস্টেক হলো যে তাকে ঠেলে দিলেন ঠিকই, তাড়িয়ে দিলেন ঠিকই, কিন্তু হুমায়ুন কবির কিন্তু খেলাটা কিন্তু গ্রিপে নিয়ে নিলেন। এই 27%, 30%-এর কথা কি হবে সেটা তো নির্বাচনে ঠিক হবে। আর যদি বলে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায় গেম চেঞ্জার, এটা করিয়েছে, আমি বিশ্বাস করি না অন্তত। একদিকে আদিবাসীদের প্রশ্নে সত্যধর মাহাতো মুখ খুলেছে, সেটা আমি নিজে তার ইন্টারভিউ করেছি। আর হুমায়ুন কবির যে হুঙ্কার দিয়েছেন, একদম দেখুন বেছে বেছে একদম জেলাগুলো ভাবুন, সেই জেলা কিন্তু বিরাট ফ্যাক্টর অন্তত তৃণমূল কংগ্রেসকে 26-এর ক্ষমতায় আসার ক্ষেত্রে। এখানে বামপন্থীদের একটা পরীক্ষা আছে বাংলা ভাষা যাত্রার পর। আর এই ধর্মীয় মেরুকরণের মাঝখান দিয়ে যে ধর্মনিরপেক্ষ বহুত্ববাদের গণতান্ত্রিক যে কথাগুলো বামপন্থীরা বলছে, সেটা যদি ঠিকঠাক মানুষের কাছে পৌঁছায়, তাহলে কিন্তু ফলাফল বা ফসল এবার ঘরে উঠতে পারে। বিজেপির ক্ষেত্রে বলি, বিজেপির আর সেন্ট্রাল লিডারদের এই মুহূর্তে প্রচারের দরকার হবে না, এটা রাজনৈতিকভাবে অনেকে মনে করছেন। এখন ফোকাসটা হয়ে গেল হুমায়ুন কবির ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়, কেউ ভাবেনি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে যে হুমায়ুন কবিরকে নেতা বানিয়ে দিলেন, আর এমন নেতা বানালেন সে সারা পৃথিবী থেকে কার্যত আলোচনার মধ্যে নিয়ে এলেন। বাবরি মসজিদকে তিনি রূপান্তর করলেন শিলান্যাস করিয়ে, এবং তিনি 300 কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন ঘোষণা করেছেন। আসলে ধর্মের নামে জানেন তো টাকা কোনো সমস্যা হয় না। ধর্ম এমন একটা মানে যদি বলেন ধর্ম খুব ভালো ব্যবসা, হ্যাঁ ব্যবসা। ধার্মিক গুরুরা অনেকে, সবাই খারাপ না, ধর্মীয় গুরুরা অনেকে ব্যবসা করেন। বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিতে অবশ্যই বাবর সম্পর্কে তো একটা সেন্টিমেন্ট আছে। সেটাই খেললেন, সেই ট্রাম্প কার্ড তিনি
আগামী দিনে সফল হবেন কিনা পরের প্রশ্ন, কিন্তু পুলিশ সুপারের কথা বলছি, 2 জেলার জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ, এই 2 পুলিশ সুপারে কিন্তু কপালে বাজ আছে। কারণ এই সামগ্রিকভাবে যে লোকসভাগুলো আছে, একটা হচ্ছে মুর্শিদাবাদ, একটা হচ্ছে জঙ্গিপুর, এই দুটো লোকসভা যদি বা তার তলায় যে বিধানসভা তো ধরে রাখতে না পারে, তিনটে, বহরমপুর, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর, তিনটে লোকসভার নিরিখে যে বিধানসভাগুলো ধরে রাখতে না পারে, পুলিশ যদি সেটাকে ম্যানিপুলেট কন্ট্রোল করতে না পারে আইন শৃঙ্খলার প্রশ্নে, পুলিশ তো দাঁড়িয়ে ভোট করাবেন বলছে, এটা অনেক অভিযোগ করছেন। তো হুমায়ুন বলছে এবার হবে না। তাই হুমায়ুন সেই বাবরের পুত্র নয়, এই হুমায়ুন কিন্তু হুমায়ুন কবির। আর আরেক হুমায়ুন কবির, এই যে মুর্শিদাবাদে এসপি ছিলেন, তিনি এখন অস্তাচলে। তাই রাজনৈতিক যারা বিশ্লেষক তারা তাদের মতো করে বিশ্লেষণ করছেন। আমি বলছি জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী কিন্তু অস্তাচলে চলে গেলেন আজকের পর থেকে হুমায়ুন কবিরের এই ঘটনার পরিপ্রেক্ষিতে। ঐতিহাসিক মুহূর্ত কিনা বলবো না, কিন্তু বিভাজনের ঐতিহাসিক মুহূর্ত পশ্চিমবঙ্গের মানুষ দেখলো, আমি দেখলাম, সবাই দেখলো, আমার আগামী দিনের প্রজন্ম অন্তত সেটা দেখবে। তাই জল, জঙ্গল, অধিকার বা কবিতা, উপন্যাস এগুলো না বলে নবাব সিরাজউদ্দৌলার মাটি কার্যত দ্বিধা বিভক্ত হলো শাসক দলের কাছে। এর জন্য অবশ্যই রাজ্যের প্রশাসনিক প্রধান তার প্রশাসনিক ব্যর্থতার কারণেই ঘটনা ঘটলো বলে অনেকেই বলছেন, দলের ভেতরে, দলের বাইরে। সামনে মুখ খুলছে না, ক্যামেরার সামনে বলছেন না। তাই এই ডিভিডেন্ড কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে গুনতে হবে 26শে বিধানসভা নির্বাচনে। মিলিয়ে নেবেন আমার কথা, আমি ঠিক বললাম না ভুল বললাম? ডিভিডেন্ড গুনতে হবে, ডিভিডেন্ড গুনতে হবে, ডিভিডেন্ড গুনতে হবে। যেমনভাবে বামফ্রন্টকে সরিয়ে তিনি এসেছিলেন, আমি বলছি না চলে যাবেন, যতই পুলিশ ফোর্স, সেন্ট্রাল ফোর্স লাগিয়ে দিন না কেন, এই ট্রাম্প কার্ড কিন্তু সংখ্যালঘু ভয়ঙ্করভাবে 30%, তার 4% ধরে রাখতে পারলে কিন্তু শাসক দলের কপালে ভাঁজ আছে। যতই কেন্দ্র বিরোধী আপনারা কথাবার্তা বলুন না কেন, দলের ভেতরেই হচ্ছে যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। তাই সংখ্যালঘু মুখ হিসাবে এখন হুমায়ুন কবির কিন্তু আগামী দিনের নেতা হলেন, আর নেতা বানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর হচ্ছে যে প্রশাসন, পুলিশ নীরব থাকলেন না, ইনফরমেশন দিতে পারলেন না। তাই 2 পুলিশ সুপারের কপালে না কোপ পড়ে যায়। অ্যাজামশন বলছি না, হলেও হতে পারে। যদি ঠিকঠাক হয়, আমিও চাই না বিভাজন হোক, আমিও চাই না ধর্মীয় মেরুকরণ হোক, আমিও চাই একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আমি এটা চাই। কিন্তু রাজনীতির তাকতে হিটারে হুমায়ুন কবির যে ঘোড়ায় চাপলেন, সেটা আগুনের ঘোড়া। এই ঘোড়া তিনি ছোটাবেন, এই ঘোড়া বলগাহীনভাবে ছুটবে এবং জোরে ছুটবে, কারণ তারও প্রমাণ করার আছে, তারও নাকি জবাবদার আছে। সেটা কিন্তু আজকে থেকে যদি ঠিকঠাক লেহের বইতে থাকে, পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে সংকট কিনা বলতে পারবো না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ধর্মীয় উন্মাদনা নতুন করে যে শুরু হয়, শাসক দলকে তার দায়িত্ব নিতে হবে, এটা অনেকেই বলছেন। ভালো লাগলে মতামত দেবেন, কমেন্টস দেবেন, কমেন্টস করার অধিকার আছে। তাই ফেল করেছে প্রশাসন, ফেল করেছে মুখ্যমন্ত্রী, আর নেতা হয়ে গেলেন হুমায়ুন কবির। মঞ্চ খাটিয়ে বললেন, শিলান্যাসও করলেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় দূরদর্শিতার অভাব, নাকি প্রশাসন তাকে ইনফরমেশন দিতে পারেনি, নাকি তার দলের ভেতরেই তারা মিসগাইড করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? এই ফসল 26শে গুনতে হবে। মিলিয়ে নেবে আমার কথা। মতামত দিন, কমেন্টস করুন, লাইক করুন। যদি কোথাও ভুল বলি বলবেন। নমস্কার, আমি নয়ন রায়।